আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। শিরোনাম দেখে বুঝতে পারছেন শহীদ আ ওসমান হাদির যে হত্যা, সেই হত্যার আগে আমাদের এটাকে আমি বলছি রাষ্ট্রীয় পরিকল্পনা। আ রাষ্ট্রীয় পরিকল্পনা একটি অনেক বড় শব্দ। কিন্তু সার্বিক যে পরিস্থিতি যেভাবে হত্যাকারী এ আপনারা জানেন যে ২ টি অস্ত্রসহ একটি ডাকাতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে সে জামিন পেয়ে ২ মাসের মধ্যে জামিন পেয়ে এই ঘটনাটি ঘটায়। তো এই সবকিছুর মধ্যে একটি যোগসূত্র খুঁজতে যেয়ে আমরা নিম্ন আদালত, উচ্চ আদালত, পুলিশের রিপোর্ট সবকিছু মিলিয়ে আমরা যেটি দেখলাম যে এটিকে আসলে রাষ্ট্রীয় পরিকল্পনা বলা ছাড়া অন্য কিছু বলার মতো কোনো সুযোগ নাই। আমি কিছু তথ্য প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো, বাকিটা আপনাদের বিবেচনা। ১ম এ একটু বলতে চাই যে ধরেন শরীফ ওসমান হাদির যেই মাত্র ৩২ বছর বয়সে তার যেই আ রাজস্বিক বিদায়, তার যে রাজকীয় বিদায়, মানে একটি ছেলে মানে যে কোনো বড় কোনো দলের সঙ্গে যুক্ত না, কিচ্ছু না। জুলাই বিপ্লবের অগ্রগামী ভূমিকায় ছিল। ইনকিলাব মঞ্চ নামে একটি রিসার্চ আ স্টাডি সার্কেলের মতো একটি সংগঠনের মুখপাত্র। তাকে কেন্দ্র করে এই যে লক্ষ, লক্ষ মানুষের উপস্থিতি, এই উপস্থিতির মধ্যে ধরেন আমাদের উম অ্যা আ কি বলবো? অহংকারী, পায়াভারী, শক্তিশালী রাজনীতিবিদদের মুখে চুনকালি দিয়ে দিয়েছে। যে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যে মানে বহু বড় দলের বহু বড় নেতা হতে হয় না। মানুষের ভালোবাসা যে ঐশ্বরিক এবং এটা যে এভাবেই আসে, এ বিষয়টি আমি তো রাজনীতিবিদদের তাদের চেহারা দেখলাম, যাদের বক্তব্য শুনলাম, মোটামুটি এই বিষয়টি নিশ্চিত। তো আমরা যদি একটু মূল বিষয়টায় যাই, মূল বিষয়টায় যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে দর্শক বাংলাদেশের স্ট্যান্ডিং যে বিধান, সেই বিধানের জায়গাটি একটু বলতে চাই। যে আমাদের পুলিশ বলেন, আমাদের সেনাবাহিনী বলেন, প্রত্যেকটা জায়গায় তাদের একটা এসওপি, সংক্ষেপে এসওপি, এটার আ স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর বলে একটা উম আইন আছে। একটা আইন কি একটা বিধান আছে আরকি, এসওপি। অর্থাৎ এনি ইমার্জেন্সি কন্ডিশন এ ধরেন ঢাকা শহরে একটা ভয়াবহ ভূমিকম্প হলো বা কোথাও একটা ভয়াবহ একটা বিস্ফোরণের ঘটনা ঘটলো বা কোথাও ভয়াবহ একটা দুর্ঘটনা হলো বা কোথাও একটা ট্রেন দুর্ঘটনা হলো। সেই মুহূর্তে আদেশের অপেক্ষায় না থেকে স্ট্যান্ডিং অপারেটিং যে প্রসিডিউর, সেই প্রসিডিউর কিন্তু প্রত্যেকের জন্য আছে। যেমন আমরা বিডিআর হত্যাকাণ্ডের সময় এই এসওপি ফলো না করার জন্য কিন্তু আমরা সেনাবাহিনীকে দায়ী করি। কারণ সেখানে ধরেন ও ইউনিফর্ম পরা, বুকের মধ্যে ভারী, ভারী মেডেল ঝোলানো মুরব্বিরা সব বসেছিল। আ চিফ আদেশ দেবেন, তারপর তারা কাজ করবেন। অথচ তারা ভুলে গিয়েছিলেন তাদের একটা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর আছে যেটি এসওপি। পুলিশে আছে, সকল জায়গায় আছে। তো এই ওসমান হাদিকে হত্যা করার পরে যেই কথিত খুনির কথা বলা হচ্ছে ফয়সল, সেই ফয়সল আ পরবর্তীতে পরের দিনই বলে দেয়া হলো যে ফয়সল আ গভীর রাতে সীমান্ত ক্রস করে ভারতে ঢুকে গেছে। আ এবং আমরা পরবর্তীতে দেখলাম যে এটি একটু অবিশ্বাস্য যে ফয়সল খুন করেছে, তার বাসায় গেছে, জামাকাপড় পরিবর্তন করছে, মোটরসাইকেলের লাইসেন্স প্লেট পরিবর্তন করছে, অস্ত্রগুলো লুকানোর জন্য, ফেলে দেওয়ার জন্য তার বাবা-মায়ের কাছে দিয়েছে। তো সব মিলিয়ে দেখা গেল যে সে এই খুন করার পরে কোত্থেকে কোথায় গেছে সকল তথ্য চলে আসলো। কিন্তু আ সে দেশের বাইরে পালিয়ে গেল। এবং ইন্টারেস্টিংলি আমি তো বলব যে ডক্টর ইউনুস আ এই হাদির হত্যা হওয়ার হাদির উপর গুলি বর্ষণের পরপরই আ পরপরই মানে সেদিন রাতেই ৯:৩০ টায় তিনি আ উপদেষ্টা, পুলিশ, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি জরুরি বৈঠক করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে হাদির উপর হামলাকারীরা যেন দেশ ছাড়তে না পারে। এটি ছিল প্রধান উপদেষ্টার উম মানে একদম সকলকে ডেকে নিয়ে আদেশ দেয়া এবং এই বৈঠকটি হয়েছে হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছেন সেই শুক্রবার রাত ৯:৩০ টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। কিন্তু পরবর্তীতে আমরা জানলাম যে হাদি নাকি ঐদিনই রাত ৩ টার সময় আ বর্ডার পার হয়ে চলে গেছেন। তো এর বাইরে ধরেন পুলিশের হাতে রেড অ্যালার্ট জারির ক্ষমতা আছে। আমাদের মাঠে কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। হাদির এই ঘটনা কিন্তু দুপুর ২:২৬ বা ২৭ এর এই ঘটনা
৩টার মধ্যে কিন্তু পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। সবাই জানে। প্রত্যেকটা এজেন্সি তো বটেই, প্রত্যেকটা সাধারণ মানুষ জানে। যার কাছে একটা সাধারণ মোবাইলের অ্যাক্সেস ছিল, সেও জানে যে হাদি আ গুলিবিদ্ধ হয়েছেন। তো এরপরে যে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে না, আরেকটা প্রসিডিউর যে রেড অ্যালার্ট জারি করা। প্রত্যেকটা জায়গায় ব্লক রেট দেয়া, রাস্তাঘাটে আ উম তল্লাশি চৌকি বসানো, সীমান্তে রেড অ্যালার্ট দেয়া, সীমান্তের যে জায়গাগুলো দিয়ে আ মানুষ পালিয়ে যায় গোপনে, সেই জায়গাগুলোকে সুরক্ষিত করা, এই সবকিছু। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে কোন ধরনের কোনো এ এসওপিও মানা হয় নাই, রেড অ্যালার্টও দেয়া হয়নি, কিছুই হয়নি। তো এখন আমরা যদি দেখি যে আ আমরা একটু ডকুমেন্ট গুলা একটু যাই। হাদি অ্যারেস্ট হাদির এই যে খুনি, কথিত খুনি ফয়সল, সে অ্যারেস্ট হয়েছে আ ৮ই নভেম্বর এবং ৮ই নভেম্বরের যে এজাহার, সেই এজাহারে কিন্তু হাদির এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলা হয়েছে যে সে কয়টা অস্ত্র, কি বিষয় সবকিছু মিলিয়ে কিভাবে ধরা পড়েছে সেটি কিন্তু আ এই এজাহারে হাবিলদার মোহাম্মদ মশিউর রহমান ৮/১১/২৪ তারিখে আদাবর থানার কাছে এই এজাহারটি দায়ের করেন এবং সেখানে তারা আ জানান যে ৭/১১ তারিখে অর্থাৎ ৭ই নভেম্বরই আসলে মূলত তাকে গ্রেপ্তার করা হয়। ৮ তারিখে এজাহার দায়ের করা হয় এবং তার সাথে তার কি অস্ত্র পাওয়া গেছে, কয়টা ফোন পাওয়া গেছে, ২ টি বি উম যেমন প্লাস্টিকের বারযুক্ত বিদেশি পিস্তল, গুলিবিহীন একটি ম্যাগাজিন যুক্ত পিস্তল গ্রিপের উভয় পাশে প্লাস্টিক, অর্থাৎ বিস্তারিত বিবরণ আছে আ এর সাথে এবং তাজা গুলির বিবরণ আছে। তো সব মিলিয়ে তিনি এজাহার দায়ের করেন ৮ই নভেম্বর ২০২৪ সালে। তো ৮ই নভেম্বর ২০২৪ সালের এই এজাহারের পরে আপনার ৯ নভেম্বর এ এম এই ফয়সলের নামে এই ডাকাতির মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয় এবং আমি যদি আপনাদেরকে এই 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 আবেদন থেকে একটু পড়ে শোনাই। আম বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আ আদালতের এই আবেদন। বিষয় হাজতি আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ৩৬ কে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন। আদাবর থানায় মামলা নম্বর ২, তারিখ ১/১১/২৪ অর্থাৎ ১লা নভেম্বর ২০২৪ তারিখের একটি ডাকাতির মামলা, যেটি ৩৮২ ধারা পেনাল কোড ৪২৭ আ ধারা ৩৮২/৪২৭ পেনাল কোড এবং সেখানে মন্মথ হালদার আ এসআই নিরস্ত্র, তিনি বলছেন যে এই ফয়সাল করিম মাসুদ ৮/১১/২৪ তারিখে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯/১৯ ধারায় গ্রেপ্তার করে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আদালত তাকে একদিনের রিমান্ড দেয় এবং আ এই ব্যক্তি গত ২৮/১০/২০২৪ অর্থাৎ ২৮শে অক্টোবর ২০২৪ উম ২ টার সময় আ ডাকাতি করার জন্য মামলার বাদী মানে এই মামলা, এটা নিয়ে একটি মামলা হয়েছিল, ডাকাতি মামলা। সেই মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে ৳১৭,০০,০০০ ছিনিয়ে নেয়ার সময় সে বাধাপ্রাপ্ত হয় এবং ২ টি মোবাইল ফোন ভাঙচুর করে ৳৬০,০০০ ক্ষতি সাধন করে। আসামির বিরুদ্ধে বর্ণিত মামলায় এজাহারে আনীত অভিযোগের সত্যতা, স্বপক্ষীয় সাক্ষ্য প্রমাণ রহিয়াছে। এমত অবস্থায় হাজতে উক্ত আসামিকে সূত্র মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। অর্থাৎ তাকে অস্ত্র মামলার পরে এই ডাকাতি মামলা যেটি রুজু করা হয়েছিল ১লা নভেম্বর, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এবং সেই আবেদন মঞ্জুর করা হয়। তো এরপরে আমি যদি আপনাদেরকে দেখাই আ ১ দিনের রিমান্ড, আপনি দেখেন ২ টি অস্ত্রসহ ধরা পড়ল, তাকে দেয়া হলো ১ দিনের রিমান্ড এবং আ ২ মাস অর্থাৎ ৯ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর, ৯ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ২০শে জানুয়ারি সিএমএম এ তার জন্য বেল পিটিশন করা হয় সিএমএম আদালতে এবং সিএমএম আদালতের যে বেল পিটিশন সেখানে আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই, যেটি হচ্ছে আ ডাকাতি মামলার আ এটি হচ্ছে ডাকাতি মামলার জামিন আবেদন। জামিন আবেদনে বলা হচ্ছে, হাজতি আসামির পক্ষে জামিনের আবেদন দরখাস্তকারী আসামির পক্ষে বিনীত নিবেদন এই যে
মামলার আসামি একজন সহজ সরল নির্দোষ ব্যক্তি বটে। উক্ত মামলায় আসামি সম্পূর্ণভাবে পরিস্থিতির শিকার বটে। উক্ত মামলায় আসামি গত 14/11/2024 তারিখ হতে জেল হাজতে মানবেতর জীবনযাপন করতেছে। 14 তারিখ কেন দিল বুঝলাম না। সে তো 8 তারিখ থেকে অ্যারেস্ট। উল্লেখিত মামলায় আসামিকে ঘটনাস্থল হইতে গ্রেপ্তার করা হয়নি। আসামির নিকট হতে কোনো কিছু আ উদ্ধার করা হয়নি বটে। আসামির অবর্তমানে তার স্ত্রী, শিশুকন্যা, সন্তান ও বৃদ্ধ বাবা-মা অনাহারে জীবন অতিবাহিত করিতেছেন বটে। আসামিকে জামিন দিলে পলাতক হবে না। নিয়মিত আ বিজ্ঞ আদালতে হাজিরা প্রদান করবে বটে। এবং এখানে আপনারা দেখবেন এই অ্যাপ্লিকেশনের বাম দিকে এই জায়গাটায় ম্যাজিস্ট্রেটের একটা নোট। ম্যাজিস্ট্রেট লিখছেন যে আসামি দীর্ঘ ২ মাসের ঊর্ধ্বকাল আম হাজতবাসে আছেন। আসামির নামে অ্যা আ আসামির কাছ থেকে কোনো চোরাই মাল উদ্ধার নেই। পূর্বের কোনো মামলা নেই। আপনি দেখেন তার নামে কিন্তু অলরেডি ডাকাতিটা হচ্ছে তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই ডাকাতির মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে। এই মামলাটা বাদীর হিসেবে। কিন্তু ম্যাজিস্ট্রেট লিখছেন যে তার নামে পূর্বের কোনো মামলা নেই। এটা হচ্ছে এই পাশের F1 এর নিচের অংশটুকু হচ্ছে ম্যাজিস্ট্রেটের নোট। এরপরে আপনারা যান সিএমএম এর যে আদেশ, সিএমএম এর যে হাতে লেখা যে আদেশ, সিএমএম এর নাম হচ্ছে আমি যদি সিএমএম এর নামটা বলি, সিএমএম এর নাম হচ্ছে পার্থ ভদ্র। এই পার্থ ভদ্র সাহেব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তিনি লিখছেন তার নোটশিটে 20/1/2025 তারিখে, অর্থাৎ এই জামিন আবেদনের পরে তিনি এই নোটশিটে লিখছেন যে আবেদন মতে নথি উপস্থাপন করা হলো বিজ্ঞ কৌশলী হাজতি আসামি ফয়সাল করিম মাসুদের পক্ষে জামিন আবেদন করে জানান যে আসামি দীর্ঘ ২ মাসের অধিক ইত্যাদি রয়েছে। জামিনকালে পলাতক হবে না, যথেষ্ট জিম্মাদার দিবে। রাষ্ট্রপক্ষ জামিনের ঘোর বিরোধিতা করেন। আসামি জামিনে গেলে পলাতক হবে মর্মে জানায়। দেখিলাম উভয় পক্ষের বক্তব্য শুনলাম, নথি পর্যালোচনা করিলাম। নথি পর্যালোচনায় দেখা যায় যে আসামি ২ মাসের অধিককাল হাজতবাস। আসামির নিকট হতে কোনো চোরাই মাল উদ্ধার হয় নাই। পিসিপিআর এ কোনো মামলা নাই। সার্বিক বিবেচনায় আসামিকে বিজ্ঞ কৌশলী ও একজন স্থানীয় এনআইডি কার্ডধারীর ব্যক্তির জিম্মায়, অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই, কার্ডধারী ব্যক্তির জিম্মায় পুলিশ রিপোর্ট দাখিল করা পর্যন্ত ৫০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করা হলো। আমার কথিত মতে লিখিত এবং পরে তাকে একটা জামিনের বন্ড দেওয়া হয় এবং আপনি যদি দেখেন দর্শক আপনাদেরকে যদি আমি একটু বলি, এই যে ধরেন সিএমএম এর যে প্রথম আদেশে তিনি বলছেন যে নথি পর্যালোচনা করিলাম। এই যে নথি পর্যালোচনা করলেই কিন্তু তার কাছে চলে আসার কথা যে এই ব্যক্তির নামে ২ টি অস্ত্রসহ আ একটি মামলা আছে। কিন্তু তিনি সেখানে লিখছেন যে নথি পর্যালোচনা করিলাম, তাহার নামে অন্য কোনো মামলা নাই। অর্থাৎ পিসি এবং পিআর। পিসি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আ এবং পিআর হচ্ছে পুলিশ রেকর্ড। তার নামে অন্য কোনো মামলা নাই। তো এই যে পার্থ ভদ্র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি জামিন দিলেন, অ্যা এই ম্যাজিস্ট্রেটের সব মামলাতেই জামিন দেওয়ার এখতিয়ার আছে। এটা হচ্ছে সকল বিচারকের ইনহেরেন্ট পাওয়ার। বিচারক যদি মনে করেন জামিন দিতে পারেন, নাও দিতে পারেন। সচরাচর এই জাতীয় ক্ষেত্রে কোনো জামিন হয় না। যদি আ উপরের দিক থেকে কোনো নির্দেশ না আসে এবং উপরের দিক থেকে নির্দেশ আসার কারণ তার নামে যে অস্ত্র মামলা হয়েছে, ২ টি অস্ত্রসহ যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে যে একদিনের রিমান্ডে ছিল, সকল ধরনের কাগজ কিন্তু ওই মামলার নথির মধ্যে থাকার কথা। এখন ম্যাজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি নথি পর্যালোচনা করিয়া দেখিয়া যদি কিছুই নাহি পাইয়া থাকেন, তাহা হইলে ইহা উপরের কোন নির্দেশের কারণেই তিনি এগুলা আসলে দেখতে পারেন নাই। এ বিষয়টি আশা করি আপনাদের কাছে স্পষ্ট হবে। এবং এরপরে ধরেন হাইকোর্টের আদেশ, হাইকোর্ট তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। ইতিমধ্যে বিষয়টি ব্যাপক আলোচিত। আ এবং এখানে বিএনপিপন্থী একজন আইনজীবী কায়সার কামাল, ২ জন আইনজীবী কায়সার কামাল তাকে এখানে আসলে
অনেকটা অভিযুক্ত করা হচ্ছে যে তিনি কেন উম এই মামলার আইনজীবী হলেন। এখানে আ উম আ সরকার পক্ষে অ্যা যারা ডিএজি অর্থাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল অর্থাৎ সরকারের পক্ষে যারা কথা বলেন, সরকারের পক্ষে যারা এগুলো বিরোধিতা করেন এর মধ্যে ছিলেন জুলফিকার আলম শিমুল, ডিএজি, আলমগীর হোসেন এএজি, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, আম এ শামসিল আরেফিন এএজি এবং আ প্রজাল চাকমা এএজি অর্থাৎ একজন ডিএজি সহ ৩ জন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আ এই মামলায় সরকার পক্ষে বিরোধিতা করেন এবং এ স আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কায়সার কামাল এবং মাহফুজুর রহমান। তো এগুলো নিয়ে আসলে ধরেন নানা ধরনের গুটি চালাচালি হচ্ছে। এখন ধরেন ইন্টারন্যাশনাল যে প্রসিডিউর, সেই প্রসিডিউরে একজন আইনজীবী, একজন চিকিৎসক, একজন সাংবাদিক আ অর্থাৎ আমি এর সঙ্গে কথা বলব না, আমি এই রোগী দেখব না, আমি এই আসামির মামলা নিব না। আ এগুলো আসলে এভয়েড করা যায় না। এগুলো হচ্ছে যে ধরনের যে শপথ থাকে সেই শপথের অন্তর্ভুক্ত। কিন্তু বৃহত্তর আসপেক্ট এ আমরা সেটিকে হয়তো গ্রহণ করতে চাই না। কারণ লয়ার যদি জানে যে আ এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় আপনি যদি দেখেন যে কোথাও সে যে ছাত্রলীগের একটা কেন্দ্রীয় পদধারী নেতা, এই কথা কিন্তু কোথাও উল্লেখ নাই। না অস্ত্র মামলার এজাহারে, না ডাকাতি মামলার এজাহারে, না জামিনের আবেদনে কোথাও কিন্তু উল্লেখ নাই। এটি অত্যন্ত কৌশলে পুলিশের পক্ষ থেকে এই বিষয়টি কিন্তু গোপন রেখে আবেদন করা হয়েছে। কারণ যদি এই কথা লেখা হয়, আমার মনে হয় যে ম্যাজিস্ট্রেটের কে যত উপরের থেকে বলা হোক ম্যাজিস্ট্রেট জামিন দেওয়ার আগে একটু চিন্তা অবশ্যই করবেন। তো ম্যাজিস্ট্রেট এখানে এই যে ৮ তারিখের যে অস্ত্র মামলা, সেই অস্ত্র মামলায় তাকে জামিন দিয়ে দেন। ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে দেন। তো এখন এবং একটা রুল জারি করেন। সরকারের কয়েকজনের উপর একটা রুল জারি করে তিনি তারা এই আদেশটি দেন। কিন্তু বিস্ময়কর যে ব্যাপার, সে বিস্ময়কর ব্যাপারটা হচ্ছে যে সাধারণত ২ টি অস্ত্রসহ যারা গ্রেপ্তার হয় তারা সাধারণত ১-১.৫ বছরের আগে কোনো মামলাই ফাইল করে না। জামিনের আবেদন সব জায়গায় প্রত্যাখ্যাত হয়। এবং তারা আপনি যদি দেখেন যে ৮ই নভেম্বর গ্রেপ্তারের পরে ১ম এ তারা কৌশলে ডাকাতি মামলায় জামিনটা নিয়েছে ২০ তারিখে। ২০শে জানুয়ারি এবং তার ১ মাস পরে তারা উচ্চ আদালত থেকে আ অস্ত্র মামলায় জামিন নিয়ে নিয়েছে। তো এ এরকম রেকর্ড খুবই রেয়ার। আপনারা যারা বাংলাদেশে যারা কোর্ট বিট করেন বা অনুসন্ধানী ক্রাইম বিট করেন, তারা একটু চেক করে দেখতে পারেন যে ২ টি অস্ত্রসহ আসামি আ ২ মাসের মধ্যে জামিন পেয়েছে, এরকম কোনো রেকর্ড আসলে থাকার কথা না। আপনি যদি গত ১০ বছরের রেকর্ড দেখেন সেখানেও দেখবেন হয়তো ১টা ২টা মামলা এরকম থাকতে পারে। কিন্তু এটি অত্যন্ত বিস্ময়কর এবং এখানেই হচ্ছে প্রশ্ন যে আ নিম্ন আদালত জামিন দিয়ে দিল ডাকাতি মামলায় ম্যাজিস্ট্রেট এখতিয়ার বহির্ভূতভাবেই বলব কারণ সচরাচর এই প্র্যাকটিসটা হয় না। আ দ্বিতীয়ত আ হাইকোর্ট তার এই ২ টি অস্ত্রসহ বুলেট সহ যে মামলা সেই মামলা তাকে জামিন দিয়ে দিল। তো এই জায়গাটা হচ্ছে সন্দেহের এবং আ এখন পর্যন্ত কিন্তু ধরেন আমরা যেটা দেখছি এবং উচ্চ আদালতে এই যে ধরেন মামলার যে জামিন হলো, এই মামলা কিন্তু একজন তদবিরকারক থাকেন, নাম ঠিকানা সহ যিনি এই মামলার আ তদবির করেন। মানে এইভাবেই শব্দটা লেখা থাকে আসলে। যে মানে মামলা পরিচালনা করেন আরকি। আ তাকে ধরা হয় নাই। বিচারককে জিজ্ঞাসাবাদ করা হয় নাই। আইনজীবীদের জিজ্ঞাসাবাদ করা হয় নাই। নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসাবাদ করা হয় নাই। পুলিশের যেই হাবিলদার, পুলিশের যেই এসআই ২ টো রিপোর্ট দিল। একটা এজাহার দিল। আরেকটা হচ্ছে তাকে ডাকাতি মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় নাই। কেন তারা ছাত্রলীগের এই পরিচয় গোপন রেখেছে? কেন তারা মূল বিষয়টা তুলে ধরে নাই? কেন ম্যাজিস্ট্রেট আ নথিপত্র পর্যালোচনা করেও ও বিস্তারিত কোনো অস্ত্র মামলার কোনো খোঁজ পায় নাই। কেন পুলিশ রেকর্ডে তার নামে কোনো রিপোর্ট সেখানে ছিল না? ছিল নাকি ছিল না? তিনি দেখেছেন নাকি দেখেন নাই? তিনি কি আদিষ্ট হয়েছেন? আদেশপ্রাপ্ত হয়েছেন এগুলো না দেখার জন্য? খুব সম্ভবত আদেশপ্রাপ্ত হয়েছেন না দেখার জন্যই। তো এর পরবর্তী যে কাগজটা আমি আপনাকে দেখাবো এটা হচ্ছে বেল বন্ড। বেল বন্ড মানে হচ্ছে আ হাইকোর্ট থেকে যখন জামিন আদেশ নিম্ন আদালতে যায় তখন আ এই একটা জামিননামা নিম্ন আদালতকে দিতে হয়। অর্থাৎ হাইকোর্টের জামিন আদেশটা ভ্যালিডেট হয়।
নিম্ন আদালতে, এবং হাইকোর্টের আদেশেও এই কথাটা লেখা আছে যে উম আ furnishing bail bond subject to the satisfaction of the learned chief metropolitan magistrate, অর্থাৎ হাইকোর্ট যে আদেশটা দিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এটা বেল বন্ডটা রেডি করতে হয়। তো বেল বন্ডটা যদি আমরা দেখি সেখানে আপনারা দেখবেন যে আ ২ জন জিম্মাদার আছে এখানে। একজন হচ্ছেন আমি আ আচ্ছা তার ছবিটা একটু দেখাচ্ছি। আ বেল বন্ড ধরেন ১৯ তারিখে জামিন হয়েছে। ১৯ তারিখে ১৯শে ফেব্রুয়ারি আ এই জামিনটা হচ্ছে তার ডাকাতি মামলার জামিন। আদালত থানার আ যে মামলা, সেই মামলার জামিন। সেই মামলার জামিননামা এবং ডাকাতি মামলার জামিননামা, এবং হাইকোর্টের এই আদেশের পরবর্তীতে জামিননামা দিয়ে তাকে অনেকটা গোপনেই, অত্যন্ত দ্রুততার সাথে গোপনে বের করে দেয়া হয়, এবং এই জামিননামায় আমরা যেটা দেখছি যে আ এই ভদ্রলোক আ আইনজীবী, এই ভদ্রলোক তার জামিনে আছেন। জিম্মাদার আহমেদ আলী, এবং আরেকজন জিম্মাদার আছেন তার এখানে তার নাম হচ্ছে, আমি যদি দেখাই যে মোহাম্মদ পারভেজ সর্দার, পিতা আবু কালাম, আ সালাম সর্দার রোড, আ থানা কামরাঙ্গীরচর, ঢাকা। তো এদের কাউকে কি এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে? আমি তো আ এ এ এরপর এই জাতীয় কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। এবং আপনি যদি দেখেন আমাদের আইন উপদেষ্টা, যার দিকে আসলে সন্দেহের তিরটা অনেক বেশি, এবং তাকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আসলে আসিফ নজরুল আ ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই। কিন্তু আইন উপদেষ্টা যখন আইন বহির্ভূত কাজ করেন, আইন উপদেষ্টা যখন দেশের স্বার্থ বাদ দিয়ে অন্য দেশের স্বার্থে তার কিছু কাজের বিষয়টি সামনে চলে আসে, তখন তাকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এর মধ্যে আসিফ নজরুল আবার ১৪ই ডিসেম্বর এক স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে। আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই। ওসমান হাদির উপর গুলিবর্ষণের অভিযোগ যার বিরুদ্ধে, সেই ফয়সাল করিম মাসুদকে র‍্যাব গ্রেপ্তার করেছিল গত বছর। এরপর জামিন হয়েছে হাইকোর্ট থেকে। হাইকোর্ট বিচারিক কাজে স্বাধীন একটি প্রতিষ্ঠান। হাইকোর্টের উপরে আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ পৃথিবীর কোনো দেশে থাকে না। বাংলাদেশেও নেই। সেখানে মাসুদের জামিন হওয়ার সাথে, সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক ছিল না। ফয়সাল করিম মাসুদ গত বছর জামিন পেয়েছিল অস্ত্র মামলায়। হাইকোর্টে অস্ত্র মামলায় জামিন সহজে হওয়ার কথা নয়। এটি তখনই হতে পারে যখন প্রভাবশালী আইনজীবীরা এসব মামলায় জামিন দেয়ার পক্ষে অবস্থান নেন। এই আইনজীবীরা অধিকাংশই বড়, বড় রাজনৈতিক দলগুলোর নেতা। অভিযোগ রয়েছে তাদের প্রভাবে এসব জামিন হওয়া সহজতর হয়। হাইকোর্ট ঐতিহাসিকভাবে জামিনের বিষয়ে উদার থাকেন। তবে কখনো, কখনো এই উদারতায় বিচারিক বিবেচনা কতটা হয়েছিল তা আমি কয়েক মাস আগে প্রশ্ন তুলেছিলাম। এজন্য এক শ্রেণীর আইনজীবীদের পক্ষ থেকে আমার পদত্যাগ পর্যন্ত দাবি করা হয়েছিল। আশ্চর্য বিষয় হচ্ছে কেউ এসব মামলায় জামিনের জন্য উল্টো আমাকে বা আইন মন্ত্রণালয়কে দায়ী করে প্রকৃত সত্যকে আড়াল করে রাখে। এসব প্রশ্নবিদ্ধ জামিনের সাথে আসলেই যারা জড়িত তাদের জবাবদিহিতার বাইরে থেকে যান, নির্বিঘ্নে তাদের কাজ চালিয়ে যান। হাদির উপর আক্রমণকারীর জামিন হওয়ার পেছনে তাই এসব অবিবেচকদেরও দায় রয়েছে। অর্থাৎ আসিফ নজরুলের স্ট্যাটাসে আপনাদের মনে হতে পারে যে আসিফ নজরুল আগের সমালোচকের ভূমিকায় আছেন, সাংবাদিকের ভূমিকায় আছেন, কলামিস্টের ভূমিকায় আছেন। তিনি লিখছেন যে ইহা ঠিক হচ্ছে না, ইহা অবিবেচক কাজ। এটা এই জাতীয় ধরেন জ্ঞানগর্ভ কথা তিনি বলছেন। অথচ গত ১৬ বছরে হাসিনার দ্বারা আ আমাদের উচ্চ আদালত, আমাদের নিম্ন আদালতের যে ক্ষতিগ্রস্ততা, আমাদের যেই খেয়ালখুশি মতো বিচারটাকে যে এ পকেটে ঢুকিয়ে ফেলা হয়েছিল, বিচারটাকে যে ইচ্ছামতভাবে ব্যবহার করা হয়েছিল, সেই জায়গাটা ঠিক করার দায়িত্ব ছিল আসিফ নজরুলদের। এখনো হাসিনা আমলের নিয়োগ পাওয়া ৬২ জন বিচারক হাইকোর্টে বহাল তবিয়তে বসে আছেন, এবং কিছু অতি নিম্ন শ্রেণীর বিচারক, মানে জানোয়ার প্রকৃতির বিচারক, যারা হাসিনার পাছাটা কুকুর, তাদেরকে সরাতেও এ এই আইন মন্ত্রণালয়ের, এ এই প্রশাসনের ৬-৭ মাস সময় লেগেছে, এবং এটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন, এবং তাদেরকে খুব বিনয়ের সাথে তাদেরকে এ উচ্চ আদালত থেকে সরানো হয়েছে। আমি আপনাদেরকে আরেকটা সংবাদ দেখাতে চাই। এই যে আসিফ নজরুল ধরনের এত বড়, বড় কথা বলছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, উম যে
এটি হচ্ছে সংবাদপত্রের বিপুল সংখ্যক জামিন দেওয়ার হাইকোর্টের ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা তলব। এটি হচ্ছে ২৮শে অক্টোবর ২০২৫ এবং এখানে বলা হচ্ছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের ৩ বিচারপতির নামে কারণ দর্শানো নোটিশ জারি করেছেন। এই ৩ বিচারপতি হলেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান, বিচারপতি মোহাম্মদ আ জাকির হোসেন। নোটিশে বলা হয়, নোটিশে তাদের ৩ দিনের মধ্যে স্বল্প সময়ে বিপুল সংখ্যক জামিন আদেশ জারি করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবং এখানে দেখা যায় অ্যা যে উম এর আগে ধরেন আইন উপদেষ্টা এখানেও তার মন্তব্য বলছেন। আ নোটিশে বলা হয়েছে বিচারকের জামিন আদেশ দেওয়ার সময় ২ সদস্যের বেঞ্চের দায়িত্বে ছিলেন। বর্তমানে তারা একক সদস্যের বেঞ্চে দায়িত্ব পালন করছেন। এছাড়া জামিন আবেদনে অভিযুক্তদের আইনজীবীদের তালিকাও জমা দিতে বলা হয়েছে। এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন একজন বিচারকের জামিন মঞ্জুর করার ক্ষমতা আছে। তবে ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে ৮০০ মামলা শুনানি সম্ভব কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। হাইকোর্টের অনলাইন কার্যতালিকা অনুযায়ী বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন এবং বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার বেঞ্চ ৪ সেপ্টেম্বর ২টা থেকে ৪টা ১৫ র মধ্যে ৬১১টি জামিন আদেশ মঞ্জুর করেন। ওই দিন বেঞ্চ ১১০৪টি আবেদনের শুনানি করে ৭৬৮টি মামলায় আদেশ দেয়। ২৪শে সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের অবকাশকালীন বেঞ্চের কার্যতালিকা অনুযায়ী সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১৪১টি জামিনাদেশ মঞ্জুর করে। বেঞ্চ ১৬৫০টি আবেদনের শুনানি করেছে এবং ১২২৮টি মামলার রায় দিয়েছে। তো এই যে ২৮শে অক্টোবর ২০২৫ এর এই যে ব্যাখ্যা তলব, এই ব্যাখ্যা তলবের কোনো ব্যবস্থা কি হয়েছে নাকি সেটি আমলাতান্ত্রিক পদ্ধতিতে চলছে? কেউ বলেন যে প্রধান বিচারপতির এই শোকজ করার কোনো এখতিয়ারই নাই। প্রধান বিচারপতি চাইলে বরখাস্ত করতে পারেন। প্রধান বিচারপতি চাইলে তাদেরকে বাধ্যতামূলক অ্যা আ আ অবসরের সুপারিশ করতে পারেন। তাদেরকে অন্য পানিশমেন্ট দিতে বেঞ্চ নিয়ে নিতে পারেন। কিন্তু তাদেরকে কারণ দর্শাও এই যে দেখেন ওটারও তো কিছু হয় নাই। তো আসিফ নজরুলরা আসলে ক্ষমতায় যে বসে লেমন জুস খাচ্ছে, ললিপপ চুষে খাচ্ছে, কাজটা কি? এইসব সমালোচনার জন্য? এবং দর্শক আমি যদি আপনাদেরকে বলি যে এই ঘটনার পরপর অর্থাৎ আপনারা যদি দেখেন যে এই ঘটনায় হাদির মৃত্যু সংবাদ অ্যা ঢাকায় আসার পরপরই কিন্তু একটি বিক্ষুব্ধ অবস্থার সৃষ্টি হয়। 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টারের' উপর ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে। যদিও আমরা কেউই এই জাতীয় হামলাকে সমর্থন করি না। বিশেষ করে গণমাধ্যম বা মিডিয়া হাউসের উপরে এই হামলাকে আমরা সমর্থন করি না। কিন্তু এই গণমাধ্যমও তো ধরেন যেভাবে হাসিনার ফ্যাসিজমকে তারা লালন-পালন করেছে, পোষণ করেছে, যেভাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর তৎপরতায় ছিল, মানুষের ক্ষোভও ছিল। এবং এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা বিভিন্ন সময় বলেছি। অন্তর্বর্তীকালীন সরকারের অপদার্থ মুরুব্বি গোষ্ঠী কোন ধরনের কোন পদক্ষেপ নেয় নাই। বরঞ্চ এইসব প্রতিষ্ঠানগুলোতে তারা যেয়ে তাদের উপস্থিতি দিয়ে এই প্রতিষ্ঠানগুলো আরো ভ্যালিডেট করেছে যে না তারা খুব ভালো কাজ করছে। এখন ধরেন বিএনপি বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, বেগম খালেদা জিয়া সকলের যে পরিমাণ চরিত্র হনন করেছে এই দুটো পত্রিকা, এখন আমরা দেখছি যে উল্টো খবর বিএনপির যে দরদ উতলায় উঠতেছে। আমরা চাই যে যারা ভাঙচুরের সঙ্গে ছিল তাদেরকে নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করবে। তাদের ব্যাপারে নিশ্চয়ই আইনগত পদক্ষেপ নেবে। কারণ ভাঙচুর বা অগ্নিসংযোগ কোনো সমস্যার সমাধান হতে পারে না। পাশাপাশি এটাও বুঝতে হবে মানুষের ক্ষোভকে আপনি এমন পর্যায়ে নিয়ে যাবেন না, যে পর্যায়ে মানুষ বিস্ফোরিত হয়, মানুষ সহিংসতার পথে চলে যায়। কারণ আইন যখন কার্যকর হয় না, আইনের শাসন যখন কার্যকর হয় না, তখন কিন্তু উম ভিন্ন দিকে টার্ন করে। তো 'প্রথম আলো' ডেইলি স্টার যেদিন ভাঙচুর হচ্ছে, সেদিন রাতে যখন একটা বিক্ষুব্ধ পরিস্থিতি, সেই বিক্ষুব্ধ পরিস্থিতির রাতেই ময়মনসিংহে আরেকটা ঘটনা ঘটে। ময়মনসিংহে একজন পোশাক শ্রমিককে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। পিটিয়ে বলা হচ্ছে যে ভালুকায় ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় তোলপাড় চলছে এবং বলা হয় যে গত বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার হরিরবাড়ি ইউনিয়নের ডুবালিয়া পাড়া এলাকায়
পাইওনিয়ার নেটওয়ার্কস বিডি লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত ন্যক্কারজনক একটি ঘটনা। কিন্তু আপনারা যদি দেখেন যে ম্যাজিস্ট্রেসি পাওনি সেনাবাহিনী মাঠে, পুলিশ আছে, র‍্যাব আছে, সেখানে একজন লোককে ধরে নিয়ে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, গাছে ঝোলানো হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। এতটুকু সময় পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কি তৎপরতা আমরা দেখেছি বা আপনারা দেখেছেন? কোথাও কোনো তৎপরতা ছিল? তো আপনারা কি মনে করেন না যে এইটিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য একটা পরিকল্পনার অংশ হিসেবে এই ঘটনাটুকু ঘটানো হয়েছে? কারণ আ সাধারণত আমি মনে করি যে আম আম আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহকে নিয়ে নাস্তিক বলেন বা অন্য ধর্মের কেউ যদি কোনো খারাপ কথা বলে, সেটির বিচার করার কোনো অধিকার কোনো মুসলমানকে দেয়নি। কোরআন, হাদিস কোথাও দেয়া হয়নি। বরঞ্চ আমাদের যেই উম আ আ যে মাযহাবগুলো আছে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলী মাযহাব, এই মাযহাবগুলো বা যারা কোরআন হাদিসের যারা আ পণ্ডিত, তাদের বক্তব্য হচ্ছে এই ব্যাপারে রাষ্ট্রীয় আইনে রাষ্ট্র তার বিচার করবে, রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আমাদের দেশে ব্লাসফেমি আইন না থাকলেও আমাদের যে সিআরপিসি আছে, সেই সিআরপিসি তেই কিন্তু এই জাতীয় অপরাধের বা এই জাতীয় অবমাননার বিচারের ব্যবস্থা আছে। তো সেখানে উস্কানো হয়েছে একটি গ্রুপ, সেখানে উস্কিয়েছে এবং বাংলাদেশ যে একটা ধর্মীয় উগ্রবাদের দিকে যাচ্ছে, এই বিষয়টিকে প্রমাণ করার জন্য একটি মহল বিশেষভাবে সচেষ্ট। আবার দেখেন এই দীপু দাসের এই হামলার ঘটনা নিয়ে আ আ ভারতে আমাদের যে কনসুলেট, সেই কনসুলেটে কিন্তু আ হামলা হয়েছে এবং আমাদের যিনি রাষ্ট্রদূত আছেন, সেই রাষ্ট্রদূতকে আ হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইন্টারিম তিনি আ বলছেন যে বিক্ষোভকারীরা ভেতরে এলো কিভাবে? দিল্লিকে প্রশ্ন ঢাকার এবং আ দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেস নোট পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা। রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "দিল্লিতে কূটনৈতিক এলাকার এত ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে এলো সেটাই আমার প্রশ্ন। আ প্রয়োজনে ভারতের মিশন ছোট করার কথাও তিনি জানান।" এর আগে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শনিবার রাত ৮:৩০ থেকে ৯:৩০ নাগাদ ৩ টি গাড়িতে করে কিছু লোক এসে বাংলাদেশ ভবনের গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ চিৎকার করে। তিনি সাংবাদিকদের বলেন, "বাংলা ও হিন্দি মিলিয়ে কিছু কথাবার্তা বলেছে। হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। হাই কমিশনারকে ধরো।" পরে তারা মেইন গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে। ওরা চিৎকার করে চলে গেছে। এতটুকুই আমি জানি। অর্থাৎ দর্শক আপনারা যদি এই ওসমান হাদির এই হত্যাকারীর জামিনের যেই যেই যে ধারাবাহিকতা নিম্ন আদালত, উচ্চ আদালত, তার জামিনে বের আসা, তার দেশ থেকে পালিয়ে যাওয়া, আ একটা বিক্ষুব্ধ অ পরিস্থিতি, অ্যা ভাঙচুর, অগ্নিসংযোগ, এই দীপুকে হত্যা, অ্যা ফয়সলকে ভারতে পালিয়ে যাওয়া সবকিছু মিলিয়ে আপনারা কি বুঝতে পারছেন যে এখানে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপার আছে? এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত, আমাদের আইন মন্ত্রণালয় যুক্ত, আমাদের গোয়েন্দা সংস্থা যুক্ত, আমাদের পুলিশের একটা অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এগুলো সব চলে আসে। বিজিবি যুক্ত এবং সেনাবাহিনীও যুক্ত। কারণ এমন একটি ঘটনা ঘটার পরে যেই পদক্ষেপগুলো নেয়া দরকার ছিল তারা আসলে কার্যত কেউ কোনো পদক্ষেপ নেন নাই। বাংলাদেশে যে সামনে একটি নির্বাচন আসছে, সে নির্বাচনকে বানচাল করার জন্য, একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই উদ্যোগটা নেয়া হয়েছে। এবং আমি তো বলব ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ঘটনার দিন রাতেই ১ম যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে অপরাধী যেন পালিয়ে যেতে না পারে। হামলাকারী যেন পালিয়ে যেতে না পারে। এখন ডক্টর ইউনূসের এই আদেশ যদি এরা না মানেন, তাহলে কার কি করার আছে? ডক্টর ইউনূস কি করতে পারেন? আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা সে তো লেফটেন্যান্ট জেনারেল। তার মানে একটা বোধ বুদ্ধির কোন পর্যায়ে যেয়ে পৌঁছেছে আপনারা দেখেন। যে আসিফ নজরুলরা কি বিচার বিভাগের কি সংস্কার করছে? কিভাবে জামিন হয়?
কিভাবে ছাড়া পায়? মানে এসব কাব্য করে লাভ আছে আসিফ নজরুল যে আপনি বসে, বসে কলাম লিখবেন এখন অ আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে, বসে কলাম লিখবেন। প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলবেন যে দালালরা প্রবাসীদের খুব সর্বনাশ করে দিচ্ছে। তো আপনি কি শিখতেছেন বসে, বসে? আপনার কাজটা কি? আপনার কাজ তো এগুলো নিয়ন্ত্রণ করা। আপনি না পারলে ভাই বিদায় হন। না পারলে কারো জন্যই কোনো কিছু থেমে থাকে না। কারো জন্যই কোনো কিছুই অর্থাৎ অ্যাবসোলিউট না এই পৃথিবীতে। আমি আজকে আছি কালকে থাকবো না। আপনি আজকে আছেন কালকে থাকবেন না। পৃথিবী থেমে থাকবে না। পৃথিবী পৃথিবীর মতো চলবে। হাসিনার এত দুর্দান্ত প্রতাপে শাসন করছে, পালিয়ে গেছে না? টিকে থাকতে পারছে। সে আর ফিরে আসতে পারবে? মনে তো হয় না। তো সবকিছু মিলিয়ে এই যে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা, এই পরিকল্পনার মুখোশ উন্মোচন করবে কে? কারণ উপদেষ্টা পরিষদের একটা অংশ, পুলিশের একটা অংশ, বিজিবির একটা অংশ, গোয়েন্দা সংস্থার একটা অংশ, সবাই এর সঙ্গে যুক্ত। এবং আপনারা জানেন যে হাদির মৃত্যুর সংবাদ আমরা সবাই মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু হাদির মৃত্যু সংবাদ আসার পরবর্তী কি প্রতিক্রিয়া হতে পারে? পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কিন্তু এমন একটা রিপোর্ট এই ডিক্লারেশনের কমপক্ষে ৩ দিন আগে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব জায়গায় পৌঁছে দিয়েছে বলে আমি বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়েছি। এবং তারা বলেছে যে এই জায়গাগুলোয় আমাদেরকে স্পেশাল প্রোটেকশন এর ব্যবস্থা করতে হবে। কিন্তু তারপরে কেন করা হয় নাই? সরকারের মধ্যে একটা অংশ চাচ্ছে যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক, একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক, যেন নির্বাচন পিছিয়ে যায়, যেন একটা বেহাল অবস্থা লাগে। ভারতের সাথে একটা ভেজাল লাগানো আম আম এমন একটা টানাপোড়েন সৃষ্টি করা যেন দেশ অন্যদিকে টার্ন করে। এই জাতীয় অর্থাৎ দেখেন দর্শক ১০,০০০ মাইল দূর থেকে অনেক তথ্য আ খুব বেশি গভীরে যাওয়ার সুযোগ আমাদের কম। আমাদের অনেকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। কিন্তু তারপরেও ধরেন যে ধারাবাহিকতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আ আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে যে ইহা একটি রাষ্ট্রীয় পরিকল্পনা। উসমান হাদি হত্যাটা একটি রাষ্ট্রীয় পরিকল্পনা। কারণ ওই খুনিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য এবং তাকে সেই নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছিল যে তাকে আ পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিরাপদে দেশ থেকে বের করে দেয়া হবে। এই যে তার বাবা-মাকে ধরছে, তার ওয়াইফকে ধরছে, তার বান্ধবীকে ধরছে। আপনি আইনের বেড়াজালে কতক্ষণ তাদেরকে আটকে রাখতে পারবেন? ৩ মাস, ৬ মাস, ১ বছর? কারণ তারা তো খুন করে নাই। তাদেরকে আপনি নানাভাবে বলতে পারেন তারা খুনের সহযোগী, তারা পালিয়ে যেতে সহায়তা করছে। পালিয়ে যেতে বাপ-মা কি সহায়তা করবে? পালিয়ে যেতে সহায়তা করছে পুলিশ, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীর একটা অংশ, বিজিবির একটা অংশ। বিজিবির একটা ব্রিফিং শুনলাম যে ওই সীমান্তে যারা নাকি লোক পারাপার করে তাদের একজনকে তারা শনাক্ত করে তার বাসায় অভিযান চালায়। অভিযান চালায় বিজিবির ওই অফিসার তার বক্তব্যে বলছেন, "আমরা দরজা নক করছি।" দরজা নক করছে কিভাবে জানেন তো? "ওগো শুনছো? দরজাটা খোলো।" বলে যে, "আমরা দরজা বাইরে ০.৫ ঘন্টা দাঁড়িয়েছিলাম।" ইতিমধ্যে ওই তার স্ত্রী ওই আসামিকে ফোন করে বলে দিয়েছে, "পুলিশ, বিজিবি কিন্তু বাসায় চলে আসছে।" তো আপনি আপনি মানে কি আপনার রং-ঢং করতে যান? রং-ঢং করতে যান, দরজা নক করে ০.৫ ঘন্টা দাঁড়ায় থাকবেন। এর মধ্যে তার বউ ফোন করে আসামিদের সতর্ক করে দিবে। এই ট্রেনিং পাইছেন আপনারা। এগুলো আমাদেরকে শিখান। এগুলো আমাদেরকে বুঝাইতে চান। কি বুঝাইতে চান আমাদেরকে? তো দর্শক এই হচ্ছে অবস্থা। এই আমার কাছে যা তথ্য ছিল আপনাদেরকে দিলাম। বাকিটা ভাই আপনাদের বিবেচনা। আমি বাংলাদেশের কোন পত্রিকায় দেখছি না এবং ইন্টারেস্টিংলি ধরেন মামলার যে চার্জশিট সেই চার্জশিট দেওয়া হয়েছে। সেই চার্জশিট দেওয়া হয়েছে আ ২৮ শে ফেব্রুয়ারি অর্থাৎ ২০ ফেব্রুয়ারি আ আসামি জামিনে বের হয়ে গেছে। ২৮ ফেব্রুয়ারি চার্জশিট দেওয়া হয়েছে এবং চার্জশিটে কিন্তু ভালো, চার্জশিটটা খুবই ভালো। চার্জশিটে তার যে অস্ত্র, সেই অস্ত্রের ফরেনসিক ও তারা করেছেন। সে এবং ভেরি আনফরচুনেটলি আপনি দেখেন যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই ২ মাসের মধ্যে আ মামলার আয়ুও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মামলার আয়ু পরিবর্তন না হলে হয়তো চার্জশিট আমরা আরো আগেও পেতে পারতাম। তো মামলার আয়ু এই ২ মাসের মধ্যে কেন পরিবর্তন হবে? এরকম একটা ২ টি অস্ত্রসহ যে আসামি ধরা পড়ল সেই মামলা আয়ু পরিবর্তন হয়ে গেছে। আয়ু পরিবর্তন হলে নতুন দায়িত্ব নিয়ে আবার কিন্তু ১ম থেকেই শুরু করতে হয়। ঘটনাস্থল পরিদর্শন থেকে শুরু করে সকল কিছু মিলিয়ে প্রচুর সময় চলে যায়। তারপরেও আমি দেখছি যে এই আ যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু সেই অস্ত্রের ফরেনসিক ও করা হয়েছে এবং মোটামুটিভাবে এটি নিশ্চিত
যে এটি ফয়সাল করিম মাসুদের ব্যবহৃত অস্ত্র এবং অ্যা সে সন্ত্রাসী। তো দর্শক, বিবেচনা আপনাদের। আমার আর কিছু বলার নেই। আমার কাছে যে তথ্যগুলো ছিল আপনাদের সামনে তুলে ধরলাম। সুশীলদের অনেক কথা শুনতে পারেন। সুশীল যাই তো এখন সরকারে বসে আছে। বিপ্লবের আ সঙ্গে সম্পর্কহীন কিছু ধান্দাবাজ গ্রুপ সরকারে বসে আছে এবং তার মধ্যে আসিফ নজরুল, রেজওয়ানা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ একটা গং, মানে কি বলবো রে ভাই? ভয়ংকর অবস্থা করে ফেলতেছে। তারপরে দেখেন এই যে এই যে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এই যে বিডিআর এর যে রিপোর্ট সাবমিট করা হয়েছে, সেই রিপোর্ট নিয়ে প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা অনলাইন মাধ্যম সোচ্চার ছিল, নানা বিশ্লেষণ হচ্ছিল, নানা কাজ হচ্ছিল। ওসমান হাদির এই হত্যায় কিন্তু সেটি সাবসাইড হয়ে গেছে, সেটি আড়ালে চলে গেছে। এবং এই বিডিআর হত্যার উম আ যে রিপোর্ট, সেই রিপোর্টের অন্যতম অভিযুক্ত বর্তমান আইজিপি, অন্যতম অভিযুক্ত বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনি কার কাছে বিচার চাইবেন? অপরাধীর কাছে বিচার চাইবেন? অপরাধী অপরাধী পরিস্থিতি শান্ত করবে? এই 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এর ঘটনা, উম আ ভালুকায় এই যে হিন্দু ধর্মের যে দীপু, তাকে যে পুড়িয়ে হত্যার যে যে এ হত্যা করা, এগুলোর পেছনে কি আপনি মনে করেন না যে পুলিশের কোনো সংযোগ আছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থার সংযোগ আছে? তারা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে নিজেদেরকে রক্ষা করতে? আর খোদা বক্সের কথা কি বলব? খোদা বক্স বোধ হয় ডক্টর ইউনূসের তাবিজ করছে। তাবিজ করে কালো জাদু করছে তারে। খোদা বক্সে নিয়ে এত কথা বলা হচ্ছে। খোদা বক্সে তো ছাড়বে না ইউনূস। খোদা বক্সের পিএস হচ্ছে আবার বর্তমান আইজিপির মেয়ে। তো মানে একটা অদ্ভুত রকমের মানে পারিবারিক পরস্পর পিঠ চুলকানি পরিষদ তৈরি হয়েছে। এক গ্রুপ এনজিও, এক গ্রুপ চিটাগাং, এক গ্রুপ ওনার খাতিরের, এক গ্রুপ ওনার চাচা, এক গ্রুপ ওনার বেয়াই, এক গ্রুপ ওনার তালই। সবাইরে নিয়ে উনি এক ঠাট্টা মশকরার আ শাসন চালু করছেন। বিপ্লবী সরকারের নামে, বিপ্লবী সরকারের নামে মানে বিপ্লবী সরকার যেখানে হওয়ার কথা, একটা বিপ্লব পরবর্তী সরকার এতটা ঠাট্টা মশকরা দিয়ে হয়? হয় না। দর্শক, এই প্রতিটা বিষয় বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি অন্তত আমার চ্যানেল থেকে অত্যন্ত পজিটিভলি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যদি বুঝলেন ভালো। ওই যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কিছু করার নেই। ঘটনা আরো ঘটতে থাকবে। আপনারা যদি এইসব অপরাধীদের চিহ্নিত করতে না পারেন, তাহলে আপনারাই বিপদগ্রস্ত হবেন। আমাদের কারোরই কিছু করার থাকবে না। আমরা শুধু দর্শকের মতো বসে থাকবো। আমরা শুধু আ হাপিত্যেশি করব। একটা ঘটনা ঘটবে, একটা বিষয় সামনে আসবে, আমরা শুধু হাপিত্যেশ করব। এবং আমার মনে হয় যে আমাদের আরেকটু সজাগ হতে হবে। ছাত্র জনতা বিপ্লবকে যারা সফল করেছেন তাদেরকে আরেকটু মনোযোগী হতে হবে। আরেকটু কঠোরতার সঙ্গে পরিস্থিতিতে মাঠে অবস্থান নিতে হবে। কারণ বিপ্লবকে ব্যাহত করতে দেয়া যাবে না। নির্বাচনকে ভন্ডুল করার যে চেষ্টা সেটিকে ব্যাহত করতে দেয়া যাবে না। পাশাপাশি রাজনৈতিক দল বেশি, বেশি মাতব্বরি না করে আমার মনে হয় যেন আপনাদেরও সতর্ক হওয়ার সময় আসছে। কারণ আপনাদের ব্যাপারেও রিপোর্ট কিন্তু ভালো না। আপনারা বহুত রকমের ধান্দাবাজির সঙ্গে যুক্ত। এই সরকারের সঙ্গে মিলে, এই সেনাবাহিনীর সঙ্গে মিলে, গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে। এবং আ আপনারা যা করছেন আমি কাউকে ছাড় দেব না ইনশাল্লাহ। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।